শুকনো ঢোক গিলল আবরাজ। রায় কিছু বলবে তার আগেই চলে যায়। মাটিতে বসে পড়ে রায়। সবার মতো আবরাজও বুঝি ঘৃণা করে তাকে। ঘাসের উপর পা মেলে দিয়ে বসে আছে আবরাজ। পাশে গুটি কয়েক পাথর রাখা। আনমনেই একটা একটা করে পাথর ছুঁড়ে ফেলছে নদীতে। পানিতে হালকা শব্দ করে পাথরগুলো ডুবে যাচ্ছে। অতলে হারিয়ে যাচ্ছে এরা। বেশ অনেকক্ষণ ধরে ছেলেটার হেয়ালি পানা দেখে চলেছে সিরাত। এবার প্রশ্ন করা উচিত, তাই ধপ করে পাশে বসলো। অথচ আবরাজের ধ্যান ভাঙল না। মেয়েটার ভ্রু সামান্য কুঁচকে গেল। কণ্ঠে রস এনে বলল, কি ভাবছো? কোনো উত্তর করলো না আবরাজ। ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছু পৃথিবী থেকে বেরিয়ে কল্পনা জগতে মেতেছে। সব এখন বহু দূরে। হালকা হাতে ধাক্কা দিতেই সচকিত হয়ে ছেলেটা সিরাতকে বসে থাকতে দেখে লম্বা হাসে। কখন এলে? অনেকক্ষণ হলো, অথচ তুমি দেখলে না। আচ্ছা। কি হয়েছে তোমার? আরে কি হবে, কিছুই হয়নি। দীর্ঘশ্বাস লুকিয়ে কথাগুলো বলল আবরাজ। তবে মেয়েটা অনেক চতুর প্রকৃতির, তাই সহজেই বুঝে গেল আবরাজ লুকাতে চাচ্ছে বিষয়টা। দুজনেই নীরবতা পালন করছে। গোধূলি বেলার শেষ প্রহর নেমেছে ধারায়। আবরাজ নীরবতা ভাঙে। কি অদ্ভুত দুনিয়ার নিয়ম! প্রেমিকের কাছে নিজেকে ন্যস্ত করে দিতে একটু বুক কাঁপে না? ভাবে না ইন ফিউচার কি হবে? পরে যখন ধোকা খায় তখন কেঁদে বুক ভাসায়। এত সফট মনের কেন হয় মেয়েরা? একটা কথা বলো তো, নারীর শরীর এতটাই মূল্যহীন? কি করে মেয়েরা ভুলে যায় এসব? সামান্য মিষ্টি কথায় ভুলে যায়, নিজেকে অসম্মানিত করে বসে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সিরাত উত্তরে বলল, এই ভুলের জন্য দায়ী কারা বলো তো? এই ভুলের জন্য দায়ী সে নিজেই। কারণ এমন অপকর্ম করেছে সে, যার ফল নিশ্চিত ভুগতে হবে। হ্যাঁ সেটাই, তবে এর প্রতিকার সম্ভব নয়। সম্ভব, তবে ধরে বেঁধে সংসার হয়। আবরাজ উত্তর করল না। সত্যি বলতে প্রচণ্ড বাজে অনুভূতি হচ্ছে রায়ের জন্য। হাজার হোক, একটা সময় দুজনে একটা সম্পর্কে জড়িয়েছিল। একটু হলেও ফিলিং ছিল নিশ্চয়। হঠাৎ এসব কেন বললে বলো তো? এমনি বললাম। এক্সারসাইজ করবে না? আজ সন্ধ্যা দেখবো, দেখবে না? মৃদু হাসল আবরাজ। দুজনের মাঝে রয়েছে সামান্য ব্যবধান। এই দূরত্ব বজায় রেখেই সুন্দর এক সন্ধ্যা দেখলো দুজনে। ক্যাফেতে বসে রয়েছে আবরাজ। যার জন্য অপেক্ষা করছে তার আসার কথা ছিল আরো 20 মিনিট আগে, তবে এখন অবধি পৌঁছায়নি। উপায় না পেয়ে কল করতে গেল ছেলেটা। ঠিক তখনই একটি শব্দ কানে এসে বাজে। পেছনে ঘুরতেই রকি বলল, সৌদ আবরাজ, আপনি তো সেই যার সাথে আমার দেখা হয়েছিল কয়েক মাস আগে। হ্যাঁ, যাক, চিনতে পেরেছেন। হাত মিলাই দুজনে। রকির আচরণ নম্র। ছেলেরা যে এ কাজ করতে পারে বিশ্বাসই হচ্ছে না, যেন আকাশকুসুম কল্পনা। কফির অর্ডার করে আবরাজ। কফি দিতেই চুমুক দিয়ে বলল, সরি, একটু লেট হয়ে গেছে। তাহলে বলুন, কোন কারোর এই জরুরি তলব? আপনি রায়ের বয়ফ্রেন্ড তাই না? মানে, আমি তো নিচে দেখেছি। আপনি ঠিকই দেখছেন। আর আমি রায়ের বয়ফ্রেন্ড ছিলাম, এখন নেই। ভ্রুকুচকে তাকায় আবরাজ। রকি সামান্য হাসলো। কফির কাপ রেখে হাতের সামনে রাখলো একটি পাজেল। সেটা নিয়ে খেলছে এখন। আপনি তো রায়ের এক্স, আই এম রাইট? বিব্রত হয় আবরাজ। রকি ফের বলে, যে মেয়েটা আপনাকে ছেড়ে দিল সামান্য কারণে, সে আমাকে ছাড়বে না এর কোনো নিশ্চয়তা আছে? দেখুন মিস্টার রকি, আমার আর আপনার বিষয়টা আলাদা। আপনি ওর গর্ভে থাকা সন্তানের বাবা। ছেলেটার মুখটা কটো হয়ে গেল। কফির মগটা চেপে ধরলো। সামান্য উত্তেজিত কণ্ঠে বলল, আমার সাথে ফিজিক্যাল গেছে মানলাম, অন্য কারোর সাথে যায়নি, এর প্রমাণ কি? আমি বলতে সুরসুর করে চলে এসেছে, নিশ্চয়ই আপনিও। কথার মাঝে থামিয়ে দিল আবরাজ। নিজেকে শান্ত রেখেই বলল, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না, কখনো চুমু খাইনি আমি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলল। এসব কথা বলতে ভালো লাগছে না। আমার পক্ষ এত মহান হওয়া সম্ভব নয় মিস্টার সৌদ আবরাজ। আপনি নেহাতি ভালো মানুষ, তাই ওর হয়ে সাফাই গাইছেন। রকি, আমার কথা শুনুন। আমাকে মাফ করবেন। আর একটা সত্যি কি জানেন, রায়কে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তবে ওর শাস্তি পাওয়া জরুরি। ছেলেটা চলে গেল। অদ্ভুতভাবে তাকিয়ে রইল আবরাজ। এ কেমন ভালোবাসা! তবে শেষোক্ত কথাটা যে মিথ্যে নয় তা বেশ ভালোই বুঝতে পারল আবরাজ। দীর্ঘশ্বাস টেনে উঠে দাঁড়ায়। এর বেশি কী বা করতে পারে ও?
মনে একরাশ বিষণ্ণতা নিয়ে এগিয়ে যাচ্ছে ছেলেটা। এই একটা দোষ, কারো দুঃখ সইতে পারে না। হঠাৎ করেই একটা গাড়ি এসে থামে ওর কাছে। অন্যমনস্ক থাকায় কিছুটা ভয় পেয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এগুতে থাকে। গাড়ি থেকে নেমে আসেন অফিসার আবুল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে লোকটা আজ অনেকদিন পর পুলিশের ফর্মাল ড্রেসে। এই পোশাক গায়ে রেখেই তো দেশপ্রেমের মর্মার্থ বুঝিয়েছিল ওকে। আমি খুব খুশি হয়েছি তুমি দেশকে নিজের সাথে এগিয়ে নিয়ে অংশগ্রহণ করেছো। ধন্যবাদ স্যার। আই এম প্রাউড অফ মাই বয়। ছেলেটা দুর্ভেদ্য হাসল। লোকটা সত্যিই খুব ভালো। তিনি আর বললেন, আসো রাস্তার ধারে বসো, চা খাওয়া যাক। মাথাটা কাত করে সম্মতি জানায় আবরাজ। চায়ের দোকানে এসে আবরাজ বলে, 2টো চিনি ছাড়া লিকার চা দিবেন। আবুল অবাক হলেন না, কারণ এর লাস্টবার তিনি যখন আবরাজের সাথে দেখা করেছিলেন তখনও ছিল চায়ের আড্ডা। ছেলেটা সেবার দেশদ্রোহীদের ধরতে বেশ সাহায্য করেছে। স্কেচ করিয়েছিল একদম ঠিক সঠিক নির্দেশনায়। আর সেই সুবাদেই শান্তি প্রদান করতে পেরেছে দেশদ্রোহীদের। এর মধ্যে থেকে একটি বিষয় খুব অবাক করেছে ওনাকে। আবরাজ নিজের করা প্রতিটা ভালো কাজ লুকিয়ে যাচ্ছে, বরাবরই বলে বিষয়টা যেন পাঁচকান না হয়। কারণ ও চায় না এই মিশনগুলোতে কে সাহায্য করেছে তাকেও জানুক। দুজনেই বেশ কিছুটা সময় নিয়ে চা পান করলো। আবুল বললেন, তোমাকে একটা কথা জানাতে এসেছি। কি কথা? সিরাত আমার মেয়ে। কথাটা যেন ধনুকের মতো বুকে এসে বিঁধে। ছেলেটার চাহনি দেখে হেসে ফেললেন আবুল। আশ্বস্ত করে বললেন, রিল্যাক্স, আমিই পাঠিয়েছিলাম ওকে তোমার মনটাকে দেশপ্রেমের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি জানি তুমি পারবে। কি বলবেন বুঝতে পারল না আবরাজ। ছেলেটার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন আবুল। যাওয়ার পূর্বে একটি কার্ড প্রদান করলেন যেটাতে লেখা আছে ভালো কাজগুলোর জন্য সরকারিভাবে আবরাজ আর সিরাতকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। 1 টাকাও দিতে হবে না। মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে আবরাজ, আর তারই পাশে কান ধরে দাঁড়ানো সিরাত। আবরাজের অভিমান ভাঙানোর সাধ্য নেই মেয়েটির, তবু ছোট্ট করে বলল, প্লিজ মাফ করে দাও। আগে কেন বলনি? বললাম তো সরি। হুম, হবে না। বেঞ্চেতে বসে পড়ল মেয়েটি। এবার ওর রাগ হচ্ছে খুব। সাধারণ একটি জিনিসের জন্য মানুষ এত অভিমান করতে পারে? আবরাজের রাগ অভিমান সব প্রশমিত হলো। তবে এবার বেঁকে বসলো সিরাত। মেয়েটার কাছে এসে তোষামত করতে লাগলো আবরাজ। খানিক বাদেই গগন কাঁপিয়ে হাসতে শুরু করে সিরাত। তুমি বড্ড বেশি ইমোশনাল। এমন হার্ট নিয়ে সেনাবাহিনীতে জয়েন করা সম্ভব নয়। ভুল বললে সিরাত, আমি ইমোশনাল নই। না হলে এতগুলো দিন এই শহরে টিকে থাকতে পারতাম না। কষ্ট পেয়েছো তুমি? হুম, তাহলে আমার এক্স হয় রায়। সম্পর্কটা খুবই সুন্দর শোনাচ্ছে, তবু এটাই বাস্তব। যাই হোক, মেয়েটা এখন প্রেগনেন্ট, অথচ ওর বয়ফ্রেন্ড ওকে মেনে নিচ্ছে না। এটা আমাকে অদ্ভুত যন্ত্রণা দিচ্ছে। চিন্তা করো না, মেনে নেবে ওকে। কথাটা বেশ সাবলীল গলায় বলল মেয়েটি। আবরাজের দৃষ্টিতে বিষণ্ণতা। চকচকে চোখে তাকায় সিরাত। কিছুটা এগিয়ে এসে বলে, আই লাভ ইউ। মেঘের গর্জনের মতো শব্দটা কানে এসে বারবার বেজে চলেছে। আবরাজের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল। কেন উঠল জানা নেই, তবে কি এটা সত্য যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে ক্ষণিকেই? 3 দিন পরের ঘটনা। রকির সাথে সিরাতকে দেখে ঝটকা খেল আবরাজ। ভ্রুজোড়ার মাঝে কিছুটা রেখা ফুটে উঠেছে। সিরাত বলল, ভাইয়া ওর নাম আবরাজ। মৃদু হাসল রকি। আবরাজের পাশে এসে বসলো, কাঁধে হাত রাখলো। আমার বোনের মন চুরি করে নিলে তুমি? ছেলেটা যেন লজ্জা পেল। মাথাটা নিচু করে ফেলতেই সিরাত বলল, ওকে লজ্জা দিও না তো। তুমি যে বাচ্চার বাপ হতে চললে। 2 হাত মেলে দিয়ে কিছুটা অদ্ভুত ভঙ্গিমা করলো রকি। আবরাজ যেন কিছুই বুঝতে পারছে না। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। মৃদু হাসিতে মেতে উঠেছে সিরাত। একটা পেপার এগিয়ে দিল রকি। আবরাজের কণ্ঠে বিস্ময়। এটা কি? রেজিস্ট্রি পেপার। কিসের? আমার আর রায়ের বিয়ের। তৃতীয়বারের মতো চমকে উঠল আবরাজ। চাপা হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। রকি বলল, রায়কে আমি পছন্দ করতাম। বিদেশে পড়াশুনো করেছি আমি। দেশে ফিরে প্রপোজ করতেই প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার সাথেই রিলেশন ছিল। বিষয়টা আমায় বেশ আঘাত করে। আমি বুঝেছিলাম ওকে শাস্তি দিতে হবে, ওকে বেঁধে ফেলতে হবে আমার ভালোবাসায়, নয়তোবা পরবর্তী সময়কাল সুন্দর হবে না। তাই একটা প্ল্যান করলাম, খুব সুন্দর করে রেজিস্ট্রি করে নেই।
যা আজ করতে পারেনি রাই। আর আমরা ফিজিক্যাল ইনভলভ হই। মেয়েটা নিশ্চয়ই বোকা, না হলে এমন কাজ করে। যাই হোক, যখন বুঝতে পারলাম কনসিভ করেছে তখন ওকে আমি অস্বীকার করি। বুঝতে পেরেছিলাম আমায় খুব ভালোবাসে, তবে যে অন্যায় করেছে তার জন্য শাস্তি তো পেতেই হবে। সেই কারণে এমনটা করেছি আমি। বাট আমি খুব দ্রুত অফিসিয়ালি জানানোর ব্যবস্থা করব। রায় তো অনুতপ্ত, আর কষ্ট দিব না। চোখ দুটো ঘোলাটে হয়ে গেছে, হেসে ফেলে আবরাজ। ভীষণ ভালো লাগছে ওর। রায়ের জীবনটা নষ্ট হয়নি। সিরাতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, তোমার তো খবরই আছে। আবুল নিজে একজন দেশপ্রেমিক লোক, সেই কারণে মেয়েটাকে দেশের প্রতি ঝোঁকানোর চেষ্টা করেছেন সর্বদা। অবশ্য রকির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয়ে যায়, কারণ ছোট থেকেই রকি বিদেশে পড়াশোনা করতে চেয়েছিল, তাই দেশের প্রতি ভালোবাসা ঠিক সেভাবে জন্মায়নি। তবে সিরাতের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি, আর সেই জন্যই মেয়েটা দেশের জন্য কাজ করতে চাচ্ছে। রায়ের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন ওনারা। যদিও অফিসিয়ালি বিয়েটা হয়েছে, তবে কিছু রিচুয়াল তো বাকি। সেই সাথে বড় করে গেট টুগেদার পালন হবে। সকলের সম্মুখে কেঁদে ফেলল রাই। নিজের ভুলটা বুঝতে পেরেছে। সত্যি খুব বেশি ভালোবাসে রকিকে। সবাইকে ভুলে রাইকে বুকে চেপে ধরে রকি। মেয়েটার মাথায় চুমু এঁকে বলল, কিছু হয়নি। এভাবে কাঁদলে আমার বেবিটাও অসুস্থ হয়ে যাবে। বেবির মাম্মাম কি এমনটা চায়? সবার চোখে খুশির ঝলক। একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখে চলেছে আবরাজ। এই সময়টাতে অরিতাকে খুব বেশি মনে পড়ছে ওর। দু চোখে ঘোলাটে হয়ে গেল। মৃদু সরে পেছন থেকে সিরাত বলল, খুব মিস করছো ওকে? অনেক বেশি। খুব ভালোবাসি ওকে, আমার ছোট্ট বোনটা। সিরাতের বুকের ভিতর ঝড় উঠে যায়। প্রিয় মানুষটিকে কষ্টে নিমজ্জিত হতে দেখা সত্যি প্রচন্ড যন্ত্রণার। ছেলেটাকে আনমরেই জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিয়ে বলল, অরির সাথে দেখা করাতে নিয়ে যাবে আমায়? যাবে তুমি? হ্যাঁ, অনেক দিন হলো যাই নাই। চোখ মুছে মৃদু হাসে আবরাজ। তখনই বেরিয়ে পড়ে কবরস্থানের উদ্দেশ্যে। হাঁটা পথেই যাওয়া যায়। আবরাজের কাঁধে মাথা টেকিয়ে হেঁটে চলেছে সিরাত। মেয়েটার মনে চাপা কষ্ট হচ্ছে, কারণ আবরাজকে খুশি করার কোনো উপায় ওর জানা নেই। দুজনে কবরস্থানে এসে দাঁড়ায়। নাকে গোলাপ পানির শুভ্রতা এসে লাগে। কি অপূর্ব স্থান, তাই না? প্রতিটা মানুষের ঠিকানা এটা। মৃত্যু হলেই কবরস্থানে শুয়ে দিয়ে চলে যায় সবাই। বড্ড অদ্ভুত এ দুনিয়া। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ঢুকরে কেঁদে ওঠে আবরাজ। বাবা মায়ের জন্য ও এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হচ্ছে অরিতার জন্য। মেয়েটা যেন ওর অংশ বিশেষ। হাত দিয়ে অরিতার গণ কবরটা দেখায় সিরাতকে। কাপা কণ্ঠে বলে, বোন, আমার বোন শুয়ে আছে এখানে। অন্ধকারে ভীষণ ভয় ওর, অথচ এতগুলো দিন এভাবেই কাটিয়ে দিল। কত বুঝদার হয়ে গেছে, তাই না? দেখো, গাছগুলোতে ফের ফুল হয়েছে। তুমি প্লিজ কষ্ট পেও না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে আবরাজ। কষ্ট তো হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে। কষ্ট পেও না বললেই কষ্ট চলে যায় না। বুকটা ক্ষণে ক্ষণে তপ্ত হয়। গ্রীষ্মের উত্তপ্ত রোদ্দুরে যেভাবে মাটি ফেটে যায়, হয় চোচে ঠিক সেভাবেই ফেটে যাচ্ছে ওর হৃদয়। দুজনের সকলের জন্য দোয়া করলো। চোখের পানিতে ভিজে গেল হাত। সবার জন্য দোয়া শেষ হলে কবরস্থান ত্যাগ করলো দুজনেই। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রিয় বোনটা কবরে শুয়ে আছে যে। রাস্তার ধারে দুটো খেজুর গাছ লাগানো। সেই খেজুর গাছে রসের হাড়ি বাঁধা। ছোট সময়ে রস চুরি করে খেয়েছে সিরাত। কিছুটা ডানপিটের ছেলেদের মতোই ছিল ওর স্বভাব। আবরাজের মন ভালো করার উপায় পেয়ে গেছে মেয়েটা। ঢাকার শহরে এমন গাছ দেখা যায় না। প্রায়শই এসব নিয়ে মন খারাপ হতো। আজ যেন মন খারাপটা উবে গেল। শীতের সন্ধ্যা, এদিকটাও নির্জন। বায়না ধরল সিরাত, প্লিজ আমাকে রস এনে দাও। চুরি করব? আরে হ্যাঁ, এতে মজাই আলাদা। কিন্তু কোনো কিন্তু নয়, এতে টাকা রেখে যাব আমরা। কিছুক্ষণ ভাবে ছেলেটা, পরে সিদ্ধান্ত নেয় রস নামাবে। আশেপাশে তাকিয়ে বুকে থুতু দিয়ে সাহস জোগায়। বেশ কষ্ট করে উপরে উঠে রস চুরি করে নিচে নেমেছে মাত্র, তখনই চেঁচানোর শব্দ কানে আসে। ছেলেটা বুঝতে পারে বিপদ সীমার মধ্যে ওরা। কোনো মতে নিচে টাকা রেখে হারিয়ে আর সিরাতকে নিয়ে ছুট লাগায়। পেছনে তাকানোর সাহস হয়নি আর। একটা পার্কের কাছে এসে দম ফেলে। দুজনেই হেসে কুটি কুটি। আবরাজের হাত থেকে রসের হাড়ি নিয়ে রস পান করতে লাগলো সিরাত। আবরাজ চাইতেই নাকচ করে দিল। ভেঙচি মেরে বলল,
রসের সাথে খাতি নেই বন্ধু, দূর হটো তুমি। ঠিক না এটা? আবারও ভিঞ্চি কাটে মেয়েটা, সাথে রসপান করতে থাকে তৃপ্তি নিয়ে। আবরাজের মাথায় বুদ্ধি আসে, মেয়েটাকে এক হাতে জড়িয়ে অন্য হাতে রসের হাঁড়ি নিয়ে যায়। ছুটোছুটির চেষ্টা চালায় সিরাত, তবে কিছুতেই পেরে ওঠে না। বাঁকা হাসে ছেলেটা, কিছুটা কাছাকাছি হয়ে বলে, আমার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করো না মেয়ে, অনেক বেশি ভালোবাসি তোমায়, কখনো ছাড়বো না, কিছুতেই না, কোনো কিছুর বিনিময়ে নয়। এই যে তোমার হাতে রাখলাম হাত। সিরাতের বুকের ভেতর টিপ টিপ শব্দ হয়। আলগোছে ছেলেটার বুকে হাত রাখে, আনমনেই বলে ওঠে, প্লিজ এভাবেই অনন্তকাল হাতে রেখো হাত। সেনাবাহিনীর ট্রেনিংটা হচ্ছে সব থেকে যন্ত্রণাময় এক ট্রেনিং। তার উপর ওরা দুজন স্পেশাল ফোর্সে নিয়োগ হতে চলেছে। ভোর 5টায় ঘুম থেকে উঠেই জগিংয়ের জন্য বের হতে হলো। জানুয়ারি মাস হওয়ার কারণে শীতের প্রকোপটা একটু বেশিই বলা চলে। আবহাওয়া অধিদপ্তর থেকে খবর এসেছে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল কিছুদিন পূর্বে, সেটা কমে যেতেই তাপমাত্রা কমে যাচ্ছে হু হু করে, মাইনাসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখন 8-10 এ ওঠেনামা করছে। দেশের আবহাওয়ার হঠাৎ পরিবর্তন তো থেমে নেই ওদের স্পেশাল ফোর্স। পাহাড়ি রাস্তা বেয়ে ছুটে চলেছে আবরাজ ও সিরাত। মাথায় থাকা হ্যাটের সাথে লাগানো রয়েছে ছোট্ট টর্চ লাইট, যেটার সাহায্যে রাস্তা দেখবে ওরা। এখনো ঘুটঘুটে অন্ধকার, সাথে তীব্র কুয়াশা, গায়ে জগিং কস্টিউম, তবে সেটা শীত মানতে অক্ষম। বারবার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। প্রায় 2 কিলোমিটার জগিং করার পর হাঁপিয়ে উঠল সিরাত, অথচ অন্য সময় নিমিষেই 5 কিলোমিটার পথ পেরিয়ে নিত। হাঁটুতে হাত রেখে শ্বাস নিল বার কয়েক। মেয়েটার বাহু ধরে উঁচু করলো আবরাজ। খুব বেশি ক্লান্ত লাগছে, হ্যাঁ। কিছুক্ষণ জিরিয়ে নিবে? আচ্ছা চলো। পাহাড়ের ঢাল বেয়ে একটু সমতল স্থানে এসে গাছের শিকড়ে বসলো দুজনাই। মনে মনে দোয়া পাঠ করলো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো জার্নির সফলতার। সিরাতের দিকে তাকিয়ে আবরাজ লক্ষ্য করলো মেয়েটার মুখমণ্ডল কেমন শুকিয়ে কাঠ, কয়েকদিনেই যেন বয়স বেড়ে গেছে। সিরাতের মাথাটা হাতের সাহায্যে আলগোছে বুকে চেপে নিল আবরাজ। সিরাত বলল, তোমার বুকের মধ্যভাগে যেন হয় শুধু আমার বাস। স্মিতা হাসলো ছেলেটি। সিরাতের এলোমেলো চুলের গুচ্ছে হাত গলিয়ে দিল, মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, শুধু তোমারই বাস হবে সিরাত, শুধু তোমারই বাস। এই যে ধরলাম তোমার হাত। আমরা বিয়ে করছি কবে? বিয়ে শব্দটাই টনক নাড়িয়ে দিল আবরাজের। ছেলেটি একটু সময় নিয়ে বলল, তুমি তো জানোই সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় অবিবাহিতদের। সেটা তো বুঝলাম, তবে নিয়োগ দেওয়া হবে সামনের মাসে। আমরা কি পরের মাসেই বিয়ে করতে পারি না? ছেলেটা সম্মতি জানায়। আবরাজের গালে চুমু খেলো মেয়েটি। ছেলেটার গলায় নাক ডুবিয়ে কয়েকটা শ্বাস ফেললো, যেন বুকের ভেতর পাহাড় সমান চিন্তাটা নিমেষেই নেমে গেছে। প্রায় ঘন্টাখানেক জগিং করার পর পাহাড় থেকে সমতলে নেমে আসলো দুজনেই। সিরাতের সাথে সাথে আবরাজও হাঁপিয়ে উঠেছে। ছেলেটার ঘরমাক্ত মুখে ছোপ ছোপ লাল দাগ। আটকে উঠল মেয়েটি। আবরাজের মুখে হালকা হাতে হাত বুলাচ্ছে। এ কি, মুখে লাল লাল দাগ কেন? ফোন এগিয়ে দেয় সিরাত। নিজের মুখটা ক্যামেরায় দেখে ফুসফুস করে দম ফেলে ছেলেটি। সিরাত চিন্তিত, মুখের যা তা অবস্থা। ফলে হেসে ওঠে আবরাজ। আরে পাগলি, এটা অ্যালার্জির জন্য হয়েছে। আমার খুবই সামান্য অ্যালার্জি রয়েছে, অনেক দিন ধরে মেডিসিনের প্রয়োজন হয় না। ইস, কেমন হয়ে গেল, চিন্তার কারণ নেই তো? হুম, আসো আগে ক্যাম্পে যাই। হুম। তাঁবু টানিয়ে ক্যাম্প করা হয়েছে। মোট 28 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখান থেকে 6 জনকে নেওয়া হবে, তাই একটু বেশি কসরত করতে হচ্ছে। প্রতিটা মানুষই চরম খাটুনি দিচ্ছে। তাঁবুর ভেতরে এসে শুয়ে পড়ে সিরাত। আবরাজ যায় ক্যাম্পিং প্রধানের কাছে। লোকটি কারোর সাথে চেঁচিয়ে কথা বলছেন। কথা শেষ হতেই আবরাজ বলল, হ্যালো স্যার। হ্যালো মাই বয়, হঠাৎ কি মনে করে? স্যার, ট্রেনিং চলবে কতদিন? দেখা যাক, তবে শোনো, আজ সন্ধ্যাতে একটা বিশেষ পরীক্ষা আছে সকলের। এটা কিন্তু খুবই হার্ড। কেমন পরীক্ষা? সন্ধ্যাতে জানাবো সকলকে। লোকটা দুর্বেদ্য হাসলো। আবরাজের পিঠ চাপড়ে চলে গেলেন। তারপর ছেলেটি বিধ্বস্ত পায়ে তাঁবুর কাছে আসলো। মনে মনে প্রার্থনা করছে সে পরীক্ষাটি যেন না হয়। সন্ধ্যা 6:30, পুরো আকাশ জুড়ে ঘন কালো অন্ধকার। সবাই কাঁপতে কাঁপতে বাইরে এসে দাঁড়িয়েছে। আগুনের উত্তাপে সকলের গা গরম করছে। ঠিক তখনই ক্যাপ্টেন মনসুর আহমদ বলেন, তোমাদের সকলকে আজ সন্ধ্যার আয়োজনে স্বাগতম। আজ খুব দারুণ খাবারের আয়োজন করা হয়েছে। সকলে করতালি দিল। হাত উঁচিয়ে থামতে বললেন তিনি। একটা পেপার বের করে বললেন, এই পেপারে রয়েছে একটা বিশেষ ঘোষণা, যা শোনার পর হয়তো সবাই শক খেতে পারো।
তবে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেভাবে ট্রেনিং দেওয়া হয় আমরাও সেভাবে ট্রেনিং দিতে চাচ্ছি। কারণ একজন সেনাবাহিনীর মূল কথা হলো দেশের প্রতি ভালোবাসা। এই দেশপ্রেম তাকে টিকিয়ে রাখতে হবে। মূল শক্ত ও কুশক্তই সেনাবাহিনীতে নিয়োগ করা হয় বা হবে, কারণ দুর্বলরা নিজেরাই রক্ষা করতে পারে না, আর তারা অন্যদের রক্ষা করবে কিভাবে? সকলের মাঝে টান টান উত্তেজনা কাজ করছে। আবরাজের ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। যা ভয় পেয়েছিল তাই হতে যাচ্ছে। সিরাত এখনো কিছু বুঝে ওঠেনি। ওর হৃদয়ে দেশের প্রতি গভীর ভালোবাসা থাকলেও সেনাবাহিনী নিয়ে তেমন গবেষণা করার সুযোগ হয়নি। তাই আবরাজের জ্যাকেট খামচে ধরে বলল, স্যার কি বললেন বলো তো? আজকের আয়োজন দেখেছো? দারুণ সব খাবারের আয়োজন করা হয়েছে। উফ, ভাবতেই আমার কেমন লাগছে। পেটুক হয়েও না, একটু পরে সব আনন্দ বের হবে। কি সব বলছো? যা বলছি তাই, দেখো শুধু কি হয়। ধ্যাত, থম মেরে দাঁড়িয়ে রইল সকলে। সবার জন্য সুস্বাদু ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সকলেই পেট পুড়ে খেলো। ক্যাপ্টেন মঞ্জুর সকলকে জড়ো হতে বললেন। সকলে জড়ো হতেই কাগজটা মেলে ধরলেন তিনি। লম্বা করে শ্বাস নিয়ে বললেন, এখানে লেখা আছে, আজ থেকে আগামী 7 দিন আপনারা কোনো রকম খাবার পাবেন না। সমস্ত এই বন জঙ্গল থেকেই সংগ্রহ করে খেতে হবে। আর তারপরেই উইকের 4 দিন আপনাদের খাবার দেওয়া হবে। তবে সেই খাবারটা, আচ্ছা থাক, এটা না হয় পরে জানালেন। আপাতত এই 7 দিনের জন্য প্রস্তুত তো? সকলে একযোগে বলল, ইয়েস স্যার। সিরাত ভ্রু কুঁচকে আছে। আবরাজের হাত চেপে বলল, স্যার পুরো কথা বললেন না কেন? বললে আগামী 7 দিন পেটে ভাত যাবে না। আবরাজ তুমি একটা জাতা। ধ্যাত, আমি গেলাম, ঘুম পাচ্ছে। মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে রইল ছেলেটা। কি যে হবে কে জানে। অফিসার আবুল তাকে বলেছিল সিরাত অনেক খুঁতখুঁতে। ওর মনে দেশপ্রেম জাগাতে কসরত করতে হয়েছে। তিনি তাই চেয়েছিলেন পাশে এমন কেউ থাকুক যে ওকে ভরসা দিবে, দেশকে ভালোবাসবে। সকাল সকাল খিদে না পেলেও জগিং করার পরই পেটে ইঁদুর খেলা শুরু হয়ে গেল। সকলে বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে। বন জঙ্গলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে, অথবা কিছু শাক। সিরাতের সাথে জুটি বেঁধে এগিয়ে যাচ্ছে আবরাজ। মেয়েটা ব্যস্ত হয়ে পড়েছে। কি জঙ্গল এটা, যার কোনো আগা মাথা নেই, শুধু পাহাড়ি গাছের জঙ্গল। কথা বলো না, এখন খোঁজ করো। চোখ বুলাতে থাকে সিরাত। কিছুই চোখে পড়ল না। পাশে তীব্র স্রোতের নদী। ঝর্ণার পানি এসে মিলিত হচ্ছে। মেয়েটার লোভ জাগে। খাবারের সন্ধান ছেড়ে সেখানে এসে দাঁড়ায়। পেছন ফিরে আবরাজকে উদ্দেশ্য করে ডাকে। এদিকে আসো। কথাটা যেন কয়েকবার বেজে উঠল। পাহাড়ের বুকে কথা আটকে প্রতিধ্বনি শুরু হয়েছে। মেয়েটার মনে প্রফুল্লতা ছড়িয়ে পড়েছে। চিৎকার করে যাচ্ছে। ভালোবাসি। আরো কয়েকবার কথাটা শোনা গেল। পাশে এসে দাঁড়ায় আবরাজ, হাতে কিছু ফল। পাশেই ছিল গাছটা। তবে খুব সাবধানের সাথে ফলগুলো নিতে হয়েছে, কারণ গাছটা ভর্তি ছিল কাঁটা। যদিও বেশ কিছু স্থানে কাঁটার আঘাত রয়েছে। চলো, পেয়ে গেছি ফল। আমি যাব না। কি করবে? একযোগে ভালোবাসি বলবো। সিরাত, লেট হচ্ছে তো। বায়না ধরে মেয়েটি। আবরাজের মন প্রশমিত হয়। সেও মেতে উঠে প্রতিধ্বনির খেলায়। সিরাতের বাহুতে স্পর্শ করে। কাঁধে থুতনি রেখে পেছন থেকে 2 হাতের মাঝে জড়িয়ে ধরে। চিৎকার করে বলে উঠে আচানক, ভালোবাসি সিরাত, খুব বেশি ভালোবাসি। শুধু হাতে রেখো হাত, প্রমিস করছি আমি তোমার জন্য সব সুখ এনে দিব 2 হাতের মুঠোয়। বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতে কিছুটা বেগ পেতে হয়েছে সবাইকেই। তবে মোটামুটি সবাই উত্তীর্ণ হয়ে গেছে। যেহেতু জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে ফল গাছ ছিল, তাই তেমন অসুবিধা হয়নি। সিরাত তো সব থেকে বেশি খুশি। একটু আগে সবাইকে ধরে নাচ শুরু করেছে। হেসে কুটি কুটি হয় আবরাজ। মেয়েটা আস্ত এক পাগলি। দুপুর হয়নি এখনো। সিরাতের ফোনটা বেজে উঠল। নাচ থামিয়ে কল রিসিভ করলো। ভাগ্যিস নেট প্রবলেম নেই এখন। ভিডিও কল করেছে রকি, সাথে রাইও রয়েছে। হাত নাড়িয়ে সিরাত বলল, হেই মাই ডিয়ার ভাইয়া আর ভাবি, সব কেমন চলছে? খুব ভালো। তোমার ভাইয়া তো আজকাল অতিরিক্ত দরদ মাখা হয়ে গেছে। দেখো কেমন পাশে বসে আছে, যেন নড়তে গেলেও ধরে রাখে হাত। প্রেম চলছে দুজনের। এদিকে আমার ছোট্ট ময়নাটা বাবা মায়ের প্রেম কাহিনী দেখে নিজেই না প্রেম শুরু করে দেয়। হ্যাঁ, এভাবে চললে তো আমাদের অন্তর পুড়ে যাবে। একটু দেখো, বোঝো আমাদের কষ্টটা। সিরাতের কথায় হেসে উঠল রকি আর রাই। মুচকি হাসছে সিরাত। ততক্ষণে মেয়েটার সঙ্গী হয়েছে আবরাজ। সকলের সাথে কুশল বিনিময় করে বলল, খুব দ্রুত বাবুকে দেখতে চাই। আমার তো ইচ্ছে করছে এখনই চলে আসি। আরে থামো ভাই,
এখনো কয়েকটা মাস বাকি, সময় হোক, একটু সবুর কর ইয়ার। সেটাও ঠিক। আচ্ছা সবাই কথা বলো, আমি যাই। ওকে। কিরে, তোর প্রেম কদ্দূর? পানি কত দূর গড়িয়েছে ননদিদি? লজ্জা পেল সিরাত। রকি আর রাই দুজনেই স্বস্তিময় একটি দম ফেলল। রাই আর আবরাজের সম্পর্কটা এখন স্বাভাবিক। অতীতের কথা স্মরণে নেই কারোর। প্রিয় মানুষগুলো ভালো থাকলে কতটা সুখ অনুভব হয় তা মুখে বলা যায় না। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় সিরাত? সূর্যাস্ত দেখতে দেখতে কথাটা বলল আবরাজ। ঘোর লাগা চোখে তাকায় সিরাত। শরীরের সাথে কিছুটা চেপে বসেছে মেয়েটা। আবরাজের গা থেকে অদ্ভুত শুভ্রতা এসে নাকে এসে লাগছে। সেই সুবাস নিতেই ব্যস্ত হলো সে। দীর্ঘশ্বাস ফেলল আবরাজ। মেয়েটাকে হালকা হাতে জড়িয়ে ধরলো। চোখ বন্ধ করতেই সিরাত বলল, অনুভূতি, ভালোবাসা হলো অনুভূতি। এটাকে অনুভব করতে হয়, কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এই যে ধরেছো হাত, এর চেয়ে সুখময় আর কি হয় বলতে পারবে? পারবে না, উচিতও না। এটা শুধু অনুভব করবে, শুধুই অনুভব। ঈষৎ হাসে আবরাজ। সিরাতের হাতে হাত গলিয়ে চোখ বন্ধ করে। সত্যি, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, এটা কেবল অনুভব করতে হয়। রাতের খাবার শেষ হতেই ক্যাপ্টেন মনসুর আহমদের ডাক। সকালে কাঁপতে কাঁপতে জড়ো হলো। একটা কাগজ হাতে নিলেন তিনি। সরকারি নির্দেশনার ফর্ম এটা। এক পলক তাকিয়ে বললেন, সবাই ফর্মটাতে লক্ষ্য করো। আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছি। এটাই তোমাদের সর্বশেষ পরীক্ষা। ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে ট্রেনিং দেওয়া হয় সবারই জানা। তার মধ্যে থেকে টিকে থাকার লড়াইয়ের জন্য একটি বিশেষ ব্যবস্থা ধার্য করা হয়েছে। সবাই প্রস্তুত তো? সবাই সম্মতি জানায়। চারপাশে কুয়াশার আস্তরণ। মনসুর ঘন ঘন শ্বাস নিলেন। পরক্ষণেই মুখে তৃপ্তি এনে বললেন, ভালো খাবার ময়লা জায়গায় ফেলে দেওয়া হবে, সেটা কুড়িয়ে খেতে হবে সবাইকে। 7 দিন চলবে এটা। এখন যারা যারা প্রস্তুত তারা এগিয়ে আসো। কেউ এগুলো না। সবার মধ্যে চাপা ভয় কাজ করছে। এমন একটা বিষয় যেন কেউই হজম করতে পারছে না। সিরাতের মাথায় হাত। প্রচণ্ড পরিমাণে আশঙ্কাগ্রস্ত। আবরাজের আবরাজের দিকে তাকিয়ে হো হো করে কেঁদে দিল। মেয়েটি খাবারের বিষয়ে খুবই সেনসিটিভ। এটা প্রায় অসম্ভব। ছেলেটা এক হাতে জড়িয়ে নিল ওকে। কিছুটা দূরে এসে হাঁটু গেড়ে বসলো। সিরাতের হাতটা নিজের বুকে চেপে ধরল। ভালোবাসো আমায়? বিস্ফোরিত চোখে তাকায় সিরাত। এ কেমন ধারার প্রশ্ন? বলো, ভালোবাসো কি আমায়? আবরাজ, কোনো কথা নয়, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর করো। প্রচন্ড ভালোবাসি। আমার জন্য হলেও পারতে হবে তোমায়। মনে করো আমার মাথায় রাইফেল ঠেকানো। তুমি হেরে গেলেই আমার জীবন শেষ। তাছাড়া আমাকে শক্তি দিয়েছো তুমি। তোমায় দেখে আমি নিজেকে দেশের জন্য উৎসর্গ করতে চলেছি। শেষোক্ত কথাগুলোতে বুক কাঁপুনি দিয়ে উঠল। হাতটা ছাড়িয়ে দূরে এসে দাঁড়ায় মেয়েটি। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করছে। ছলছল নয়নে তাকিয়ে রইল আবরাজের দিকে। ছেলেটার ঠোঁটের কোণে স্মিত হাসি। হাত উঁচিয়ে আবরাজ বলল, তুমি পারবে সিরাত, তুমি পারবে। আমার ভালোবাসার জোরে হলেও তোমাকে পারতে হবে। তখনই ছেলেটাকে জড়িয়ে ধরল সিরাত। হুটহাট জড়িয়ে ধরা যেন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সিরাতের চোখে মুখে ভয় নেই এখন। যা আছে তা ভাষায় ব্যক্ত সম্ভব নয়, কারণ এটা কেবল অনুভব করা যায়। পরদিন খুব ভোরবেলা উঠে আবরাজ। সিরাত এখনো ঘুমে। তাঁবুর কাছে গিয়ে বলল, সিরাত উঠো, লেট হয়ে যাচ্ছে। হাই তুলতে তুলতে তাঁবু থেকে বের হলো সিরাত। ইদানিং মেয়েটার মাঝে অলসতা এসেছে। আর মরা ভেঙে নিয়ে বলল, গুড মর্নিং। গুড মর্নিং, ফ্রেশ হবে চলো। হ্যাঁ। সিরাত, আবরাজ। কারো কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো দুজনেই। একজন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন, লম্বা হাসি টানা ঠোঁটে। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, শুধুমাত্র বাথরুম ব্যবহার করতে পারবেন। ব্রাশ পেস্ট ছাড়াই ফ্রেশ হতে হবে। হোয়াট? সিরাতের মাথা যেন চক্কর দিয়ে উঠল। মেয়েটা যতই শারীরিক পরিশ্রম করে থাকুক না কেন, এসব বিষয়ে খুঁতখুঁতে। ওকে সামনে নিল আবরাজ। সিরাতের চেহারায় যেন ছোপ ছোপ কালি পড়ে গেল। মুহূর্তেই যেন বয়স বেড়ে গেল কয়েক হাজার গুণ। কোনো মতে ফ্রেশ হলো দুজনেই। ব্রাশ পেস্ট ছাড়া মুখ ধোয়াটা যথেষ্ট বাজে বিষয় বলে মনে হয় সিরাতের কাছে। খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে সবাই। 28 জন থেকে 20 জন এই চ্যালেঞ্জ গ্রহণ করবে বলে সম্মতি জানিয়েছে। এক বস্তা খাবার নিয়ে এলেন একজন সার্ভেন্ট। মনসুর বললেন, এ প্রথম নিজ হাতে খাবার নষ্ট করেছি। সবাইকেই লড়তে হবে। খাবারগুলো মাটিতে ফেলে দিলেন তিনি। রুটি, ডিম সেদ্ধ আর কিছু ফল ছিল। সবাইকে সেগুলো উঠিয়ে নিতে হচ্ছে। সিরাতের গা গুলিয়ে আসলো। মেয়েটা সইতে না পেরে বমি করে দিল প্রথমবার।
এক হাতে খাবার, অন্য হাতে সিরাতকে ধরে একটা খোলা জায়গায় নিয়ে আসা আবরাজ। হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেলল সিরাত। নিজের উপর থেকে ভরসা হারিয়ে যাচ্ছে। আমি পারবো না এটা করতে। পারতে হবে তোমায়। এদেশ তোমার আমার, এদেশ আমাদের সকলের। টিকে থাকার লড়াইয়ে হেরে গেলে চলবে না। কিন্তু এসবের কি খুব প্রয়োজন? অমন পরিস্থিতি এলে সময়ের সাথে সাথে সবাই মানিয়ে নিত। পারবে তুমি, নিজের ভেতরে সাহস রাখো। তাছাড়া সবাই মানিয়ে নিতে পারে না। তুমি এমন কেন হয়ে যাচ্ছ? কয়েক মাস আগেও কতটা স্ট্রং ছিলে, আর এখন? সাহস এলো সিরাতের। চোখ বন্ধ করতেই অনুভব করলো আবরাজের হাতটা ওর হাতের তালুকে ধীরে ধীরে মুষ্টিবদ্ধ করছে। ভালো লাগে বেশ। চোখ দুটো ভিজে যাই সুখে। বলতে ইচ্ছে করে, এভাবে হাতে রেখো হাত, অনন্তকাল, অনন্ত সুখে। নাক টেনে নিল সিরাত। জীবনের সব থেকে বেশি কান্না এই ট্রেনিংয়ে এসেই করেছে ও। দম বন্ধ করে একটি পরিস্থিতি। খাবারটা বাড়িয়ে দিল আবরাজ। ও নিজেও খেতে পারছে না। সিরাত কোনো মতে মুখে তুলে আবার ফেলে দিল। আবরাজেরও প্রায় একই অবস্থা, ভেতর থেকে নাকচ করছে। দুজনেই মাটিতে বসে পড়ল। সত্যিই বলতে এটা খুব বেশি কষ্টকর। নর্দমার ময়লা থেকে খাবার কুড়িয়ে খাওয়া যেন ইতিহাসের পাতায় পাতায় নীল বিষ হয়ে গেছে। সেই বিষ পান করেই অমর হতে হবে সকলের। সকাল থেকে কয়েকবার বমি করে কাহিল অবস্থা সিরাতের। অনেকেই হার মেনে নিয়েছেন, কোনো মতে টিকে আছে 10 জন। না জানি কি হয়। পারফরমেন্স খুব ভালো ছিল সিরাতের, তবে খাবারের বিষয়টা ওকে একদম শেষ করে দিচ্ছে। আবরাজ নিজেও দ্বিধায় দ্বিধান্বিত। মুখের ভঙ্গিতে বোঝা যায় ঠিক কতখানি হতাশাগ্রস্ত। খাবার খেতে পারেনি, পেট যেন চেপে ধরেছে খাবারের নেশায়। তবে সেই নর্দমার কথা মনে হতেই খাবারের রুচি চলে যাচ্ছে কোথাও। ভালো লাগছে না আবার। কি করবে বলো, এটাই নিয়ম। বাবাকে কল করি। করো। সিরাত কল ধরল। আবুল সাহেবের মুখে কাঠিন্য। তিনি বুঝতে পেরেছেন মেয়েটি ক্রমশ দুর্বল হয়ে এসেছে। একটা সম্পর্কের মায়ায় জড়িয়েছে। কোনো কিছু বলার পূর্বেই তিনি বললেন, দেশকে ভালোবাসে যেজন সে হয় অমর। আমি আশা করব বিষয়টা স্মরণে রাখবে। কিন্তু বাবা। কোনো কথা নয় সিরাত, আমি জানি কি বলতে চাও তুমি। মনে রেখো, কাগজে কলমে একজন নাগরিক হলেও সব কিছু হয় না। এজন্য কিছু কাজ করতে হয়, আর নিজের জীবন দেশের জন্য রাখতে হয় সর্বদা। আর সামান্য খাবারের বিষয়টা মেনে নিতে পারছো না তোমরা? আবরাজের মাথাটা নিচু হয়ে গেল। আবুল ফের বললেন, অরিতাকে মনে পড়ে আবরাজ? জান দিতে রাজি ছিলে তুমি, তবে কিছু ভুলের কারণে বাঁচাতে পারোনি ওকে। মাথাটা ঠান্ডা করো। দেশকে রক্ষা করার নৈতিক দায়িত্ব। বোনের জায়গায় দেশকে রাখো। এগিয়ে যাও দুজনে। রাখছি। টুটটুট শব্দ তুলে কল কেটে গেল। সিরাত চোখ থেকে পানি মুছে নিচ্ছে। মনের ভেতর অদ্ভুত প্রশান্তি। আবরাজের হাতটা মুঠোয় নিল। চোখ বন্ধ কর। বিনা বাক্যে চোখ বন্ধ করলো ছেলেটি। মনে মনে আল্লাহর নাম স্মরণ করলো দুজনেই। এক যুগে বলে উঠল, ভালোবাসি দেশকে, নিজের জীবন দিতে রাজি, তবুও দেশকে রক্ষা করবই। শুধু পাশে চাই তোমার হাত। এইভাবে থেকে যেও, হাতে রেখো হাত। সেনাবাহিনীতে সিলেক্ট হয়ে যেন পৃথিবীর সমস্ত সুখ হাতে পেয়ে গেছে সিরাত, আবরাজ। দুজনের চোখেই পানি। পূর্ণভাবে দেশকে রক্ষা করার মর্যাদা পেল ওরা। এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে। সব থেকে বেশি খুশি হয়েছেন অফিসার আবুল। আবরাজকে সন্তানের মতো সমীহ করেন তিনি। ছেলে মেয়ের এই সফলতা যেন ওনার বুক ফুলিয়ে তোলে। দুজনকে জড়িয়ে ধরেন তিনি। অশ্রু ভেজা পল্লব ফেলেন। গলার স্বর ঈষৎ ভাঙ্গা। আমি গর্বিত বাচ্চারা, এই বাবাকে এত বড় পাওয়া এনে দিয়েছে তোমরা। সিরাতের চোখে মুখে হাসি ফুটে উঠল। আবরাজ ওর দিকে তাকিয়েছিল। সিরাতের মাথায় এখন দুষ্টুমি। বাবার বুকে মাথা রাখা অবস্থায় আবরাজকে চোখ মেরে দিল। ছেলেটা সামান্য বিব্রত হয়। পরক্ষণেই মৃদু হাসির রেখা ফুটে। বিকেলে বেশ জমকালো আয়োজন করা হলো। প্রেগনেন্ট অবস্থাতেই কাজ করে চলেছে রায়, যার ফলে বকে যাচ্ছে রকি। ছেলেটার এমন ধারার পাগলামি দেখে হেসে কুটি কুটি সিরাত আর আবরাজ। লজ্জায় পড়ে যায় রায়। ইদানিং মেয়েটার মাঝে বিশাল পরিবর্তন এসেছে। নম্রতা দেখা যায় প্রতি সেকেন্ডে। থাকবই না আমি। তুমি বাচ্চাদের মতো করছো রকি। আরে রাগ করলে কেন? শোনো আমার কথা, আমার বাচ্চার মা তুমি, একটু তো খেয়াল রাখতে হবে। কোনো কথাই কানে নিল না রায়। এগিয়ে গেল। পিছু নিয়েছে রকি। আবরাজ আর সিরাতের দৃষ্টিতে রয়ে গেল সুন্দর এই মুহূর্তটি। এতক্ষণ দূরে দূরে থাকলেও এখন কাছে এসে দাঁড়িয়েছে আবরাজ। মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরতেই ক্ষীণ কেঁপে উঠল। গলার স্বরে লজ্জা এসে জটলা পাকায়। ছেলেটির চোখে মুখে মাদকতা ছড়িয়ে আছে, যার নেশায় মত্ত হয় সিরাতের চিত্ত।
কিছু বোঝার পূর্বেই মেয়েটার নিজের ওষ্ঠধর ছুঁয়ে দিল। উষ্ণতায় ভরে উঠে মুখশ্রী, লজ্জায় যা তা অবস্থা সিরাতের। আজ যেন লাজ লজ্জার মাথা খেয়েছে আবরাজ। সিরাতের থুতনি ধরে উঁচু করে বলে, তুমি একা নাও, আমিও ভালোবাসতে পারি। প্রচণ্ড রকমের ভালোবাসা জমিয়েছি। কিছুদিন পর সব ভালোবাসাই জড়িয়ে নিব তোমায়। এই যে ধরেছি হাত, রেখেছি অন্তরে। বুক চিরে দেখো যাও কতখানি পড়েছে। সিরাতের ঘন শ্বাস আবরাজের কানে পৌঁছাতেই কিছুটা দূরত্ব নিয়ে নিল। সেই সুযোগেই পালিয়ে গেল সিরাত। হো হো করে হেসে উঠল আবরাজ। মেয়েটা আস্ত এক পাগলি। ভালোবাসলেও সহ্য হয় না, না বাসলেও চলে না। মোট কথা সহ্য হয় না কোনো কিছুই। রাতের খাবার শেষ হতেই আবুল বললেন, তোমাদের সকলের মতামত চাচ্ছি। কোন বিষয়ে বাবা? সিরাত আর আবরাজের বিয়ের ব্যাপারে। দুইজন আলাদা দেখতে ইচ্ছে হয় না। যেহেতু সিলেকশন হয়ে গেছে, তাই ভাবছি 4 হাত এক করে দিব। সামান্য লজ্জায় পড়লো আবরাজ আর সিরাত। সেই সুযোগটাই গ্রহণ করলো রাই। আমার বাবু আসার আগেই আর একটা বাবু আসার খবর শুনতে চাই আমরা, তাই দ্রুত বিয়ের ব্যবস্থা করা হোক। মেয়েটির কথা শুনে সিরাত কিংবা আবরাজ কেউই থাকতে পারলো না। দুজনেই যেন মুখ লুকিয়ে বাঁচল। চাপা হাসির আওয়াজে মেতে উঠল পুরো বাড়ি। আর ওদিকে প্রেমময় অনুভূতির জোয়ারে ভাসতে লাগলো দুটো কপত কপতি। ছাদের কাছে আসতেই খপ করে হাত ধরে ফেললো আবরাজ। একদম কাছে নিয়ে আসলো ওকে। চোখে লেগে আছে তীব্র নেশা। মনের অনুভূতি যেন তর সইছে না আর। শুকনো ঢোক গিলল সিরাত। এত ভালোবাসা দেখিও না, আমি শেষ হয়ে যাব। আর আমি তো শেষ হয়েই গেছি। তোমার প্রেমের আগুনে বুক পুড়ে ছাই হয়ে গেছে। কতটা ভালোবাসি জানো কি? জানতে চাইও না। আর নাম মরতে চাই। এই ভালোবাসাতেই আমি ঝলসে যাচ্ছি। অধিক প্রেমে মরে না যাই। মেয়েটির মুখে হাত দিয়ে দিল আবরাজ। চাপা রাগ দেখিয়ে বলল, মরার কথা বলবেন একদম। এই বুকে পিষে রাখবো তোমায়। হাতে রেখেছি হাত ছাড়ার জন্য নয়। আমার অন্তরে তুমি সর্বদা থাকবে সিরাত। তুমি না থাকলে আমিও যেন না থাকি। কথাগুলো বলার সময় চোখ দুটো হালকা ভেজা অনুভব হলো। সিরাতকে জড়িয়ে কেঁদে উঠে আবরাজ। হতভম্ব সিরাত বলল, কি হলো তোমার? আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না প্লিজ। আমি মরে যাব। খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। থেকে যাও প্লিজ। হাতে রেখো হাত। কথা দিচ্ছি কোনোদিন কষ্ট দিব না। আমার তো কেউ নেই। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পূর্বে। দুজনকে ঘরে রেখে চলে আসলো সবাই। লজ্জা যেন রাগিয়ে তুলেছে সিরাতকে। ছেলেটা চাপা হাসিতে মত্ত। মেয়েটার অবস্থা বেশ এনজয় করছে। ওর হাসি দেখে রেগে গেল সিরাত। বেডে চেপে ধরে বলল, এত হাসি কেন? বউ পছন্দ নয়? আরো বিয়ে করবে? আরও বিয়ে করতে চাইলে করব বিয়ে। আমার অসুবিধা নেই, বরং বেশ সুবিধা হবে তখন। জ্বলন্ত আগুনের মতো তেতে উঠে সিরাত। মেয়েটার রাগ দেখে ভয় পায় আবরাজ, তাই এক হাতে জড়িয়ে ধরে, বুকের সাথে মিশিয়ে ফেলে। সিরাত নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, চাই না এমন ভালোবাসা। কিন্তু আমার যে চাই, খুব করে চাই তোমায়। আর একটা বিয়ে কর। এক অভিমানীকে নিয়েই পারছি না, আরও বিয়ে করব? বাপরে, এত কলিজা নেই। ফুপিয়ে উঠল মেয়েটি। মেয়েটির চোখের পানি টুকু ঠোঁটের সাহায্যে শুষে নিল আবরাজ। সময়টুকুকে অনুভূতিরা জড়িয়ে নিল। এই পৃথিবীকে সাক্ষী করে ধরার বুকে প্রহরটা হয়ে গেল প্রেমময়। 4 বছর পর বিএসসি পাশ করেছে আবরাজ আর সিরাত। দুজনেই বেশ ভালো মার্ক পেয়েছে। সেনাবাহিনীর বিশেষ পদ পেয়েছে দুজনে। আবরাজকে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্রধান পদ দেওয়া হয়েছে, আর ওর সহধর্মিণীকে ওর সহকারী করা হয়েছে। দুজনের সফলতা যেন পুরো দেশে ছেয়ে গেল। ইতিহাসের পাতায় ছেপে গেল এই খবর। স্বামী স্ত্রী দুজনেই সেনাবাহিনীর বড় কর্মকর্তা, সেটাও সেম ডিপার্টমেন্টে। রকি আর রায়ের ছেলে বেবি হয়েছে। কিছুদিন পরই 4 বছর পূর্ণ হবে। দুজনের ভালোবাসার অংশটি যেন এক নিমেষেই 4টি বছর পার করে ফেলল। বেডে বসে ফোন ঘাঁটছিল সিরাত। দরজায় ঠক ঠক আওয়াজ করলো রায়। আসবো সিরাত? আরে ভাবি, আসো তো। এত অনুমতি নিয়ে আর কি প্রয়োজন? প্রয়োজন আছে গো ননদিনী। তা তোমার আশিক কোথায়? এতিমখানায় গেছে। কাল একটা আয়োজন করবে। ও আচ্ছা, ছেলেটা বড় ভালো। নিজের পরিবারের শেষ স্মৃতির জমিটুকুতে এতিমখানা করলো। কতগুলো বাচ্চা এখন থাকতে পারছে বলো তো? মৃদু হাসলো সিরাত। রায় বলল, আমাদের নতুন সদস্যের খবর কবে দেবে সিরাত? মাথাটা নিচু করে ফেলল সিরাত। হাসতে হাসতে রায় বলল,
সামনেই হৃদের জন্মদিন, আশা রাখছি খুব দ্রুত আর একটা খুশির সংবাদ পাবো। উফ ভাবি, তুমিও না। বালিশে মুখ লুকায় সিরাত। সন্ধ্যায় আবরাজ আসতেই সিরাত বায়না ধরলো। আমার বেবি চাই, মানে? একটা বেবি চাই আমার, প্লিজ প্লিজ একটা বেবি। ছোট ছোট হাত পা নিয়ে খেলবো। পড়াশোনার ধাপ তো শেষ বাবা। প্রফুল্লতা ছড়িয়ে পড়লো ঘরময়। স্মিত হাসা আবরাজ। লজ্জায় লাল টুকটুকে হলো সিরাত। 2 বছর পর সিরাত আর আবরাজের ঘর আলো করে এসেছে মিষ্টি এক কন্যা সন্তান। পুরো বছরটা বেড রেস্ট করেই পার করলো সিরাত। আবরাজ নিজেও ছুটি নিয়েছে, তবে ঘরে বসে নতুনদের জন্য মোটিভেট সেশন করে যাচ্ছে। সিরাত বলল, এখন তো জয়েন হতে পারি আমরা। তোমার শরীর পুরোপুরি সুস্থ নয় সিরাত। প্লিজ আবরাজ। আচ্ছা জয়েন হব আমরা, তবে নেক্সট ইয়ার। খুশি মনে বেরিয়ে পড়লো সিরাত। মিষ্টি মেয়ে তিহুনকে নিয়ে খেলছে ঋদু, আর বাচ্চাটাও খিলখিল করে হেসে চলেছে। স্বস্তির শ্বাস ফেলল সিরাত। পাশেই দাঁড়িয়ে আছে আবরাজ, সেদিকে খেয়ালই নেই। ফিসফিস করে আবরাজ বলল, সুন্দর তাই না? হুম। হেসে উঠল আবরাজ আর সিরাত। দুজনেই এখন সেনাবাহিনীতে জয়েন হবে। অবশ্য এর জন্য ত্যাগ স্বীকার করলো দুজনেই। বাচ্চাটির বয়স মাত্র 1 বছর। 1 বছর পর বাসা থেকে বের হচ্ছিল সিরাত আর আবরাজ। পূর্ণভাবে জয়েন হচ্ছে দুজনে। তিহু কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছে। সিরাত যেন কেঁদেই দিবে। আবরাজ হালকা হাতে মেয়েটির মাথায় স্পর্শ করে বলল, আমরা দেশের অংশ বিশেষ সিরাত। মনে আছে আমার। তিহুনকে কোলে তুলে নিল আবরাজ। 2 বছর বয়স, কতটুকুই বা বয়স হলো ওর। তিহুনের হাতে চুমু এঁকে সিরাত বলল, মাই ডিয়ার গার্ল, আমার ব্রেভ বাচ্চাটা। এভাবে কাঁদে কেন মা? তোমাকে তো মনে রাখতে হবে তোমার মাম্মা পাপা দেশের সাথে জড়িত। তোমাকে এই ছোট্ট বয়সে অনেক ত্যাগ স্বীকার করতে হবে সোনা। মাম্মা আমি মাম্মা মাম্মা করে কেঁদে চলেছে মেয়েটি। দীর্ঘশ্বাস ফেললো ওরা। ঋদু এসে আবরাজকে বলল, আঙ্কেল আমাকে কোলে তোলে। ঋদুকেও কোলে তুলল আবরাজ। তিহুনের দিকে তাকিয়ে বলল, আমি তো ভাবছি তিহুন, তোকে আমি দেখে রাখবো, আমার সাথে থাকবি না? ঋদুর কথা শুনে ভেবাচাকা খেল সকলে। তিহুন কি বুঝলো কে জানে, তবে কান্না থামিয়ে দিল। স্বস্তির শ্বাস ফেলে সকলকে বিদায় জানালো দুজনে। বুকের ভেতর চাপা কষ্ট কাজ করছে। তবে ভুলে গেলে চলবে না, এ দেশের জন্য নিজের জীবনকে বহু আগেই উৎসর্গ করেছে ওরা। মিশনটা ব্যর্থ হলে দেশের ক্ষতি হয়ে যাবে। এটা খুবই হৃদয় বিদারক হবে আবরাজ। আমার বিশ্বাস আছে তোমাদের দেশকে রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করবে তুমি। প্রাইম মিনিস্টার রকিব হোসেনের কথায় থমকে গেল আবরাজ। সামান্য ব্যথিত হয়ে বলল, আপনারা আমাকে আগে খবর পাঠাননি কেন স্যার? ভেবেছিলাম সব সামলে নেবে সকালে, কিন্তু আবারও হামলা হবে ভাবতে পারিনি। সীমান্তবর্তী আক্রমণ চালাচ্ছে ওরা। তুমি গত মাসে আবার নতুন করে জয়েন হয়েছো, তাই ভেবেছিলাম পরে জানাবো, কিন্তু এমন পরিস্থিতিতে না জানিয়ে উপায় নেই। তুমি তোমার ফোর্স রেডি করো। ইয়েস স্যার। স্যালিউট প্রদান করলো আবরাজ। ছেলেটির চোখে মুখে উৎকণ্ঠা ছড়িয়ে। বুকে রয়েছে দেশকে রক্ষা করার তীব্র শক্তি। তবে অনুভূতি বলেও কিছু আছে। এই মিশনে প্রাণ সংশয় হতে পারে। সিরাতকে এ বিপদে কি করে নিবে? ছোট্ট মেয়েটার কথা ভীষণ মনে পড়ছে ওর। 2 চোখের কোণে পানি জমে উঠল। বাসায় ফিরে আসতেই সিরাত বলল, প্রাইম মিনিস্টার স্যারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কি বললেন? এমনি এতদিন পর জয়েন করায় শুভেচ্ছা বার্তা জানালেন। ও আচ্ছা। শোনো না, সীমান্তের অবস্থা কেমন দেখাচ্ছে? আমি কিছু ফোর্স লাগিয়েছি। ছেলেটার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। সিরাতের দিকে সুচালো দৃষ্টি দিয়ে বলল, কেমন দেখাচ্ছে বলতে? আজও 2জন লোক দেশে প্রবেশ করার চেষ্টা ধরা পড়লো। সুবিধা মনে হলো না। আচ্ছা সিরাত, শোনো একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আবরাজের পাশে বসতে বসতে কথাটা বলল সিরাত। আবরাজ মিনমিনে কণ্ঠে বলল, আমার মনে হয় বাবু বড় হওয়া অবধি তোমার বাসায় থাকা উচিত। আবরাজ, আমাদের তিহুন ব্রেভ গার্ল দেশের জন্য ত্যাগ করতেই হবে। কিন্তু সিরাত, বোঝার ট্রাই করো। ছেলেটার কথা শেষ করতে পারল না, তার আগেই কয়েকটা গোলার আওয়াজ শুনতে পেল। সিরাত আর আবরাজ এক পলক নিজেদের দেখে বেরিয়ে পড়ল। সীমান্তে বোমা আঘাত করা হয়েছে। আবরাজের কপালে বিন্দু বিন্দু পানি কণা। চেঁচিয়ে উঠল সিরাত। সব সৈন্যরা প্রস্তুত হতেই বলল, সবাই চেকিং লাগাও। আমাদের মধ্যেই রয়েছে সেই দুষ্কৃতী। টাকা খেয়ে আমাদের দেশকে অপমান করেছে সেই জানোয়ার। সিরাতের উদ্দীপনা দেখে আবরাজের গা ঝটকা দিয়ে উঠল। শিরায় শিরায় রক্ত চলাচল থেমে গেল।
কাছে আসলো সিরাত। মেয়েটার চোখে পানি চিকচিক করছে, ভাঙা তার কণ্ঠস্বর। এই কারণে প্রাইম মিনিস্টার তোমাকে ডেকেছে, তাই না? আর তুমি আমাকে বাসায় ফিরিয়ে নিতে যাচ্ছ? কথাটা বলে এক মুহূর্ত থাকলো না মেয়েটি, ছুটে গেল সীমান্তের দিকে। ঠাই দাঁড়িয়ে আছে আবরাজ। স্বার্থপর হয়ে গিয়েছিল ক্ষণিকের জন্য, দেশের প্রতি প্রেম ভুলে শুধুমাত্র নিজ পরিবারকে নিয়ে ভাবা শুরু করেছিল। নিজেও ছুটে গেল সীমান্তের দিকে। বোমা আঘাতে 3জন সৈন্য প্রাণ হারিয়েছে ইতোমধ্যেই, তবে কে বা কারা আঘাত করেছে তা ধরতে পারেনি কেউ। 3জন সৈন্যকেই নিয়ে যাওয়া হলো, সম্মান দিয়ে এদের দাফন করা হবে। সিরাতের চোখে পানি। আবরাজের আচরণ মেনে নিতে পারছে না কোনো ক্রমেই। 6টা দিন গরু খাটুনির পর সেই রাজাকারকে শনাক্ত করেছে সিরাত। এই 6 দিনে একটিবারের জন্য আবরাজের সাথে কথা বলেনি। আবরাজ হতাশাগ্রস্ত। উক্ত রাজাকার রূপী সৈন্যকে মৃত্যু দেওয়া হয়েছে। সৈন্যদের নির্দেশনা দেওয়ার পর সিরাতের কাছে এলো আবরাজ। মেয়েটির হাত ধরে অনুনয় করলো। আমাকে ক্ষমা করো সিরাত। তোমার মধ্যে দেশপ্রেম নেই আবরাজ, চলে যাও তুমি। আমি একাই রক্ষা করব আমার দেশকে। তুমি ভুল ভাবছো, আমি তো তিহুনের কথা ভেবে তোমাকে সেফ রাখতে চেয়েছি। থামো আবরাজ, এ কথা মাথায়ও নেবে না। আমার মেয়ে একা বড় হবে এই পৃথিবীতে, তবে গর্বের সহিত বড় হতে পারবে। আমার মা দেশের জন্য প্রাণ দিয়েছে। সিরাত আমি দুঃখিত। মাথাটা নিচু করে ফেললো আবরাজ। ছেলেটা কাঁদছে। শুকনো ডোক গিলল সিরাত। আশেপাশে অনেক সৈন্য রয়েছে, যদি দেখে প্রধান নিজেই দুর্বল তাহলে তাদের মাঝেও ভয় কাজ করবে। আবরাজের পিঠে হাত বুলায় মেয়েটি। অতীত ভুলে যাও, এখন আমাদের লক্ষ্য একটাই, দেশকে রক্ষা করা। সীমান্ত দখল হলে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ। দুজনেই শটান হয়ে দাঁড়ালো। সৃষ্টিকর্তার কাছে কিছুক্ষণ প্রার্থনা করে সেনাবাহিনী নীতিবাক্য পাঠ করলো। সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে। বুক থেকে হাত নামিয়ে চেঁচিয়ে উঠল সিরাত ও আবরাজ। সৈন্যদের উদ্দেশ্য করে বলল, জয় বাংলা। বোমা আঘাতে বিধ্বস্ত হয়েছে দেশের বিভিন্ন স্থান। সব থেকে বিপর্যয়ে রয়েছে আবরাজের আন্ডারে থাকা সীমান্ত, কারণ এই পথ জয় করলেই দেশ দুর্বল হয়ে পড়বে। খবরটা দেখে আতকে উঠল রায়ার রকি। আবরাজ আর সিরাতের সঙ্গে কথা বলল। মনের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে সকলের। আবুল অচিরেই চোখ মুছলেন। গত মাসেই রিটায়ার্ড হয়েছেন তিনি। আবুলের মুখে এমন অনুপ্রেরণামূলক কথা শুনে সিরাত ও আবরাজ দুজনেই কেঁদে উঠল। হাত নাড়িয়ে বেস্ট অফ লাক জানালেন তিনি। তিহুনকে ভাষা চোখে এক পলক দেখল সিরাত ও আবরাজ। মেয়েটি আধো আধো বুলিতে বলছে, বেস্ট অফ লাক মামা পাপা। মেয়ের মুখে এমন কথা শুনে হেসে উঠল দুজনেই। ল্যাপটপটা অফ করে সিরাতকে বুকে চেপে ধরেছে আবরাজ। ক্ষীণ তার কণ্ঠস্বর। আমাদের মেয়েটা অনেক বড় হবে দেখো। এই ছোট বয়সে স্বীকার করা ত্যাগ যেন ধরে রাখতে পারে। এইভাবে সারা জীবন দেশের জন্য নিজের স্বার্থকে উৎসর্গ করে। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা। আবরাজ আর সিরাত বেরিয়ে পড়ল নিজের দেশকে রক্ষা করার উদ্দেশ্যে। সীমান্তে আসতেই গোলাগুলির শব্দ কানে আসলো। প্রাণঘাতীরা কাছাকাছি এসে পড়েছে। তবে তীব্র গুলির হামলা চলল। আক্রমণকারীরা বুঝতে পারেনি এতটা শক্তিশালী হয়ে গেছে বাংলা মায়ের সন্তানেরা। নানান যন্ত্রপাতির সাহায্যে পরাস্ত করে ফেলল শত্রুদলকে। সকলে একযোগে জয় বাংলা ধ্বনিতে মেতে উঠল। সিরাতের চোখে পানি চিকচিক করছে। আবরাজের গলাটা বেশ ভার হয়ে আছে। দুজনে দুই প্রান্তে ছিল। ছুটে এলো দুজনেই, একে অপরকে জড়িয়ে ধরে বলল, আমরা পেরেছি। হ্যাঁ সিরাত, আমরা পেরেছি আমাদের দেশকে রক্ষা করতে। সমস্ত খবর লাইভ টেলিকাস্ট হয়েছে। রকি, রায় আর আবুলও এসে গেছেন। সাথে করে নিয়ে এসেছেন তিহুন আর ঋতুকে। তিহুন বারবার জয় বাংলা কথাটি বলে যাচ্ছে। ফোনের এপাশ থেকে কথাটা শুনে হেসে উঠল সিরাত ও আবরাজ। এখনো স্পটে রয়েছে সকলে। সবাই মিলে নিজেদের বিজয় উল্লাসে ব্যস্ত। সবাই যখন চলে যাবে তখনই চোখ যায় নদীপথে আসা জলদস্যুদের। এরা এতক্ষণ লুকিয়েছিল, আপাতত সবকিছু অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চেঁচিয়ে উঠল আবরাজ। রাইফেল নিয়ে আক্রমণ চালাও সকলে। সবাই রাইফেল চালাতে লাগলো। জলদস্যুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। যা সচক্ষে দেখলো তিহুন আর ঋতু। এই প্রথম রাইফেল চালাতে দেখলো ওরা। সবসময় টিভিতে দেখেছে। দুজনেই এগিয়ে আসতে লাগলো। স্বস্তির দম ফেলেছে আবরাজ। তখনই পেছন থেকে চেঁচিয়ে ওঠে সিরাত। শেষ কয়েকজন শত্রু এখনো রয়েছে। দুটো গুলি এসে লাগলো আবরাজের বুকে। সিরাত যেন থমকে গেল, তবে নিজ হাতে শেষ করলো সেই দুজন শত্রুকে। আবরাজের কাছে আসতেই কোথা থেকে দুটো গুলি এসে লাগলো সিরাতের গায়ে। কাপা হাতে সেই শত্রুর দিকে গুলি ছুড়ে দিল আবরাজ।
শেষ শত্রুটিও মাটিতে লুটিয়ে পড়ল। সিরাত আর আবরাজ দুজনেই আঘাতপ্রাপ্ত। মেয়েটা পড়ে গেল মাটিতে। একটু একটু করে এগিয়ে আসে আবরাজ। সিরাতের হাত ধরতেই যেন অপরিমেয় শান্তি মিলে। পৃথিবীর সমস্ত যন্ত্রণাকে হার মানায় মৃত্যু যন্ত্রণা। তবুও যেন স্বস্তি পেল দুটি আত্মা। মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। সিরাতের হাতে আলগোছে চুমু খায় আবরাজ। তীব্র ব্যথা নিয়েও হাসছে সিরাত। ইশারায় সামনে তাকাতে বলল। আবরাজ আর সিরাত দেখতে পেল আগামী যোদ্ধাকে। রিদু আর তিহুন একে অপরের হাত ধরে ছুটে আসছে এদিকে। দুজনের চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আগামীর দেশপ্রেমিকদের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো দুজনে। মৃত্যুর পূর্বে সৃষ্টিকর্তাকে স্মরণ করে কালিমা পাঠ করলো। তারপর সেনাবাহিনী নীতিবাক্য পাঠ করিয়ে একে অপরের হাতে রেখে হাত হারিয়ে গেল চিরতরে এই পৃথিবীর বুক থেকে। প্রতিমধ্যে হঠাৎ করেই রিদু আর তিহুন থেমে গেল। শুনতে পেল নীতিবাক্য। সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে।